হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এসউই বাংলা চ্যানেলের নতুন কেমিস্ট্রি টিচার। এখন থেকে আমি তোমাদের কেমিস্ট্রি পড়াবো। ছাত্ররা, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। বিশেষ করে আমি ক্লাস 12-এর ছাত্রদের কথা বলছি, কারণ তোমাদের পুজোর ছুটির পরেই কিন্তু টেস্ট পরীক্ষা শুরু হবে। আর তোমরা সকলেই জানো এইচএস পরীক্ষায় এবছর 1 মাস এগিয়ে এসছে, তাই প্রস্তুতিটা কিন্তু এখন থেকেই জোরদারভাবে নিতে হবে। আজ আমি তোমাদের ক্লাস 12-এর একটা টপিকস বা চ্যাপ্টার পড়াবো। দেখো, আমার বোর্ডে লেখা আছে জটিল যৌগ বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে বোর্ড এক্সামে এমসিকিউ আসে 1 নম্বর, এসএকিউ মানে সংক্ষিপ্ত অ্যান্সার টাইপ কোশ্চেন, এটা আসে 3 নম্বর। এটা আসে 1 নম্বর, এটা আসে 3 নম্বর। তাছাড়াও বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছ তাদের জন্য এই চ্যাপ্টারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো আমরা চ্যাপ্টারটা স্টার্ট করি। ফার্স্টেই আমরা দেখি লবণ। লবণকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দ্বিলবণ বা যুগ্ম লবণ, ইংলিশে একে বলে কম্পাউন্ড সল্ট বা ডাবল সল্ট। আর আছে জটিল লবণ বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা কোঅর্ডিনেশন সল্ট। তাহলে এই দ্বিলবণ বা যুগ্ম লবণের উদাহরণ কি? উদাহরণ হচ্ছে মোর লবণ। এই নামটার সাথে তোমরা কিন্তু খুবই পরিচিত, বিশেষ করে যারা স্কুলে প্র্যাকটিক্যাল করেছো। প্র্যাকটিক্যালের সময় টাইট্রেশন তোমরা প্রত্যেকেই করেছো। সেই টাইট্রেশনে মোর লবণের দ্রবণের সঙ্গে KMnO4-এর টাইট্রেশন করা হয় এবং তার সাহায্যে KMnO4-এর মাত্রা তোমরা নির্ণয় করেছো। আচ্ছা, মোর লবণের সংকেতটা কি? মোর লবণের সংকেত হচ্ছে FeSO4 ডট NH4 ডট 6H2O। আচ্ছা, এই মোর লবণ বা দ্বিলবণ বা যুগ্ম লবণের একটা বৈশিষ্ট্য আছে। বিশেষ করে এই লবণগুলো জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় এবং এরা সম্পূর্ণভাবে উপাদান আয়নে ভেঙে যায়। মানে এই লবণের সমস্ত অংশই উপাদান আয়নে কি করবে? ভেঙে যাবে। দেখা যাক, এরা জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে উপাদান আয়ন বলতে Fe2+, SO4 2- প্লাস NH4+ আয়নে কি করে? ভেঙে যায়। এবং প্রত্যেকটি আয়ন দ্রবণে মানে দ্রবণে প্রত্যেকটা আয়ন নিজেদের স্বতন্ত্রতা বজায় রাখে। মানে এদের যদি আমি শনাক্তকরণ পরীক্ষাগুলো করি, তাহলে প্রত্যেকে তাদের নিজস্ব শনাক্তকরণ পরীক্ষায় কি করবে? সাড়া দেবে। যেমন এর মধ্যে যদি আমি জলীয় বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করি, তাহলে বেরিয়াম সালফেটের কি পড়বে? অধক্ষেপ পড়বে, যা প্রমাণ করে জলীয় দ্রবণে SO4 2- আয়ন উপস্থিত। ঠিক একই রকমভাবে আমি যদি আয়রনের টেস্ট করি, তাহলে আয়রন তার শনাক্তকরণ পরীক্ষায় সাড়া দেবে, তেমনি NH4+ও তার শনাক্তকরণ পরীক্ষায় সাড়া দেবে। তার মানে আমরা কি শিখলাম? এই ধরনের লবণগুলো জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় এবং সম্পূর্ণরূপে উপাদান আয়নে ভেঙে যায় এবং আয়নগুলি জলীয় দ্রবণে স্বতন্ত্রভাবে কি করে? বিরাজ করে। তাহলে এবার দেখি জটিল লবণ বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এর নাম কেন কোঅর্ডিনেশন কম্পাউন্ড? জটিল লবণে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সঙ্গে লিগ্যান্ডগুলি অসমযোজী বন্ধন বা কোঅর্ডিনেশন বন্ধন গঠন করে, তাই এর অপর নাম কোঅর্ডিনেশন কম্পাউন্ড। উদাহরণ: যেমন K4FeCN6 বা CuNH3 4SO4।
এই লবণগুলোর বৈশিষ্ট্য কি? বিশেষ করে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকা অংশগুলো জলীয় দ্রবণে কি হবে? বিয়োজিত হবে না, অর্থাৎ এরা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নে বিয়োজিত হবে না। বিশেষ করে থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকা অংশগুলো এরা জলীয় দ্রবণে আয়নে ভাঙবে না, বরং থার্ড ব্র্যাকেটের বাইরে যারা আছে যেমন পটাশিয়াম এবং সালফেট এরা কিন্তু জলীয় দ্রবণে আয়নে বিয়োজিত হয়ে যাবে। যেমন এটাকে যদি আমি ভাঙি তাহলে দেখব থার্ড ব্র্যাকেটের বাইরে কি আছে? পটাশিয়াম। কতগুলো পটাশিয়াম আছে? 4টে। তাই এরা ভাঙবে 4K প্লাস প্লাস FeCN6 4 মাইনাস, অর্থাৎ যেহেতু 4টে K প্লাস বেরিয়ে গেছে তাই এর চার্জ কত হবে? 4 মাইনাস। এখানে থার্ড ব্র্যাকেটের বাইরে কারা আছে? সালফেট আয়ন আছে। তাহলে ভাঙবে কে আয়নে? থার্ড ব্র্যাকেটের বাইরে যে থাকে, অর্থাৎ সালফেট কি করবে? আয়নে ভেঙে যাবে। তাহলে এই আয়নে ভাঙলে কি হবে? SO4 2 মাইনাস প্লাস CuNH3 হোল 4 2 প্লাস। তাহলে আমরা কি শিখলাম? যে এই লবণগুলো জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে উপাদান আয়নে ভেঙে যাবে না। বিশেষ করে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকা অংশ কখনো জলীয় দ্রবণে আয়নে বিয়োজিত হয় না। আয়নে বিয়োজিত হয় কি? থার্ড ব্র্যাকেটের বাইরে যারা থাকবে, যেমন এক্ষেত্রে পটাশিয়াম আর এক্ষেত্রে সালফেট আয়ন। তাহলে আমরা একটু লিখি, এরা জলীয় দ্রবণে দ্রবীভূত হয় এবং উপাদান আয়নে বিয়োজিত হয়। এরা কি করে? এরা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে উপাদান আয়নে বিয়োজিত হয় না। এছাড়া আর কি কি বৈশিষ্ট্য আছে? দেখো, এই লবণের 6টা কেলাস জল আছে। এই যে যেটা যুক্ত আছে এটা হচ্ছে 6 অণু কেলাস জল। তার মানে এই লবণে কেলাস জল অণু থাকে, আর এক্ষেত্রে কেলাস জল অণু থাকা আবশ্যক নয়। 3 নম্বর পয়েন্টের ক্ষেত্রে কি বলা যায়? এরা আইসোমারিজম বা সমবয়বতা প্রদর্শন করতে পারে না বা করে না। এরা সমবয়বতা বা আইসোমারিজম প্রদর্শন করে। এই ছিল যুগ্ম লবণ ও জটিল লবণের বৈশিষ্ট্য। এবার এই বৈশিষ্ট্য থেকে তোমাদের বোর্ড এক্সামে প্রচুর কোশ্চেন এসছে। সেই কোশ্চেনগুলো এইবার আমরা আস্তে আস্তে তার সমাধান করব। আচ্ছা, আমি বোর্ডের পাশ থেকে সরে যাচ্ছি। তোমরা যারা ভিডিও দেখছো তারা ভিডিও পজ করে অতি অবশ্যই এই নোটগুলো কিন্তু লিখে ফেলবে, কারণ নোট না লিখে ফেললে তোমাদের কোনো লাভ হবে না। তোমরা নোটগুলো নিয়ে নাও। এইবার আমরা এর ওপরে যে কোশ্চেনগুলো এখন অবধি পড়েছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা করব। কারণ কোশ্চেন সলভ না করলে কিন্তু কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয় না। কোশ্চেন কিন্তু আমাদের করতেই হবে।
ফার্স্ট কোশ্চেন এখান থেকে কি এসেছিল? ফার্স্ট কোশ্চেন এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন হবে, জটিল লবণ ও যুগ্ম লবণের মধ্যে পার্থক্য লেখো। এখান থেকে এটাই হচ্ছে একদম ডাইরেক্ট কোশ্চেন। এটা তোমরা আমার আগের পার্টটা দেখলেই তোমরা বুঝে যাবে। আচ্ছা, কিছুক্ষণ আগে যেটা লেখালাম সেখান থেকেই তোমরা বুঝে যাবে। এবার সেকেন্ড কোশ্চেন এখান থেকে যেটা আসবে, 2014 সালে এসেছিল, 1 মোল CONH3 জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কত মোল ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে? কত মোল ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে? আচ্ছা, তোমরা সবাই চেষ্টা করো এই কোশ্চেনটা, দেখো তোমরা উত্তর করতে পারো কি না। আচ্ছা দেখো, এখানে আমরা এটাকে লিখি, কম্পাউন্ডটাকে। এটা একটা কি লবণ? এটা একটা, এক্ষুনি আমরা করলাম, এটা একটা জটিল লবণ। এবং আমি বলেছি জটিল লবণে এই থার্ড ব্র্যাকেটের ভেতরে যারা আছে তারা কিন্তু আয়নে বিয়োজিত হয় না। আয়নে বিয়োজিত হয় কারা? যারা থার্ড ব্র্যাকেটের বাইরে থাকে। এক্ষেত্রে থার্ড ব্র্যাকেটের বাইরে কে আছে? 3টে ক্লোরিন, অর্থাৎ 3টে ক্লোরিন কিন্তু আয়নে বিয়োজিত হবে। দেখো তাহলে এটাকে আয়নে ভাঙলে কি দাঁড়ায়? 3Cl- প্লাস CONH3 3+। তাহলে এটাকে যদি আমি 1 মোল বলি, তাহলে এটাকে আমি কত মোল বলবো? 3 মোল। তার মানে 1 মোল CONH3 জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে 3 মোল ক্লোরাইড আয়ন কি করবে? 3 মোল ক্লোরাইড আয়ন কি করবে? উৎপন্ন করবে। এটাই হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার কি হবে? 3 মোল Cl- আয়ন উৎপন্ন করে। এখান থেকে তোমাকে আর একটা কোশ্চেনও দিতে পারে, সেটা হচ্ছে টোটাল কতগুলি আয়ন উৎপন্ন করবে, অর্থাৎ এই জটিল যৌগটি টোটাল কতগুলো আয়ন উৎপন্ন করবে। তাহলে টোটাল কতগুলো আয়ন উৎপন্ন করবে? দেখো এখানে কটা Cl- আছে? 3টে Cl- আছে এবং একটা CONH3 3+ আয়ন আছে। তার মানে 3 + 1, তাহলে টোটাল কতগুলো আয়ন তৈরি করবে? তাহলে সর্বমোট 4টি আয়ন উৎপন্ন করবে। তাহলে পরীক্ষায় দুভাবেই কোশ্চেন আসতে পারে, কত মোল ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে অথবা সর্বমোট কতগুলি আয়ন উৎপন্ন হবে। তাহলে 3 মোল Cl- আয়ন উৎপন্ন করে এবং সর্বমোট 4টি আয়নও কী করবে? জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে উৎপন্ন করবে। আচ্ছা, এবার আমরা আর একটা কোশ্চেন করব। এই যে কোশ্চেনটা আমি করাবো, সেই কোশ্চেনটা এখন অবধি বোর্ড এক্সামে পড়েনি। আমি কোশ্চেনটা NCERT থেকে তুলেছি। খুব সুন্দর কোশ্চেন, দেখো যে কোনো দিন বোর্ড এক্সামে আসতে পারে। কোশ্চেনটা কি আমি একটু লিখে নিই। FeSO4 এর নাম কি? ফেরাস সালফেট। FeSO4 ও অ্যামোনিয়াম সালফেট এর দ্রবণকে বা এদের দ্রবণকে 1:1 অনুপাতে মিশ্রিত করলে
বা মিশ্রিত করে উৎপন্ন দ্রবণটি মিশ্রিত করলে এখানটা একটু ঠিক করতে হবে। মিশ্রিত করলে প্রাপ্ত দ্রবণটি Fe2+ আয়নের পরীক্ষায় সাড়া দেয়, কিন্তু কপার সালফেট ও অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে 1:4 অনুপাতে বিক্রিয়া করালে Cu2+ আয়নের পরীক্ষায় সাড়া দেয় না কেন ব্যাখ্যা করো। তাহলে আমরা কি দেখলাম, কোশ্চেনটা তাহলে কি, ফেরাস সালফেট ও অ্যামোনিয়াম সালফেট দ্রবণকে 1:1 অনুপাতে মিশ্রিত করলে প্রাপ্ত দ্রবণটি Fe2+ আয়নের পরীক্ষায় সাড়া দেয়, কিন্তু CuSO4 ও অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে 1:4 অনুপাতে বিক্রিয়া করলে প্রাপ্ত দ্রবণটিতে Cu2+ আয়নের পরীক্ষায় সাড়া দেয় না কেন ব্যাখ্যা করো। আমি কিছুক্ষণ আগেই পড়ালাম তোমাদের যে FeSO4 এবং NH4 একে যদি 1:1 অনুপাতে মেশাই তাহলে যে লবণের জলীয় দ্রবণটা তৈরি হবে সেটা হচ্ছে এটা, FeSO4 ডট NH4 ডট 6H2, অর্থাৎ এদেরকে 1:1 অনুপাতে মিশ্রিত করলে আমরা মোর লবণের দ্রবণের জলীয় দ্রবণ পাবো। আমরা কি পাবো, মোর লবণের জলীয় দ্রবণ আমরা কি করব, পাবো। এবং মোর লবণ একটা কি লবণ, দ্বিলবণ বা যুগ্ম লবণ, এরা হচ্ছে দ্বিলবণ বা যুগ্ম লবণ। তাহলে দ্বিলবণ আর যুগ্ম লবণগুলো কি হয়, এদের প্রত্যেকটা অংশ জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে উপাদান আয়নে কি করে ভেঙে যায়, অর্থাৎ এরা সম্পূর্ণভাবে উপাদান আয়নে ভেঙে যাবে। তাহলে এরা কিভাবে ভাঙবে, Fe2+ প্লাস NH4+ প্লাস SO4₂-। তাহলে দেখো এর লবণের জলীয় দ্রবণে আমি ফ্রি অবস্থায় Fe2+ আয়ন পাচ্ছি এবং Fe2+ আয়ন স্বতন্ত্রভাবে এই জলীয় দ্রবণে কি করবে, বিরাজ করবে। আমি কিছুক্ষণ আগেই বলেছি আমি যদি Fe2+ আয়নের শনাক্তকরণ পরীক্ষা করি তাহলে সে সেই পরীক্ষায় কি করবে, সাড়া দেবে। যেহেতু আমি ফ্রি Fe2+ আয়ন পাচ্ছি তাই প্রাপ্ত দ্রবণটি Fe2+ আয়নের শনাক্তকরণ পরীক্ষায় সাড়া দেয়। কিন্তু অপরদিকে কপার সালফেট এবং অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে যদি আমি 1:4 অনুপাতে মিশ্রিত করি তাহলে আমার কি তৈরি হয়, দেখো CuNH3 SO4 এই জটিল লবণের জলীয় দ্রবণ উৎপন্ন হয়, অর্থাৎ একে এবং একে 1:4 অনুপাতে মেশালে এই জটিল লবণের জলীয় দ্রবণ কি হবে, উৎপন্ন হবে। আর জটিল লবণের ক্ষেত্রে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকা অংশ উপাদান আয়নে ভাঙবে না, অর্থাৎ এরা যদি আয়নে ভাঙে NH3 2 প্লাস SO4₂- আয়নে ভেঙে যাবে, অর্থাৎ এর জলীয় দ্রবণে কখনোই ফ্রি Cu2+ আয়ন উৎপন্ন হবে না। আর যেহেতু ফ্রি Cu2+ আয়ন উৎপন্ন হচ্ছে না তাই এর প্রাপ্ত দ্রবণটি Cu2+ আয়নের পরীক্ষায় সাড়া দেয় না। এবার আমরা
এই জটিল লবণের বা জটিল যৌগের কিছু বেসিক টার্ম শিখবো এবং এই টার্মগুলো শেখা খুব জরুরি। চ্যাপ্টারটাকে বুঝতে গেলে এই বেসিক টার্ম সম্বন্ধে আমাদের আইডিয়া থাকতে হবে। বেসিক টার্ম এখানে আমি নিচ্ছি K4FeCN6 আর এখানে আর একটা জটিল যৌগ নিচ্ছি CuNH3 4SO4। আচ্ছা, এবার এই যে থার্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকা অংশটাকে বলা হয় কোঅর্ডিনেশন এন্টিটি। কোঅর্ডিনেশন এন্টিটি, এটাকেও আমি কি বলবো? কোঅর্ডিনেশন এন্টিটি। বাংলায় একে বলা হয় স্ববর্গীয় স্তর। এটাকেও আমি বলবো স্ববর্গীয় স্তর। এবার এই কোঅর্ডিনেশন এন্টিটি পার্টটা হচ্ছে নন আয়নাইজেবল, অর্থাৎ এই রিজিয়নটা হচ্ছে কি নন আয়নাইজেবল। তার মানে এক্ষেত্রে এটা কি হবে? নন আয়নাইজেবল, অর্থাৎ এরা আয়নে বিয়োজিত হয় না, যেটা আমি এতক্ষণ বলে আসছিলাম। তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে যারা থাকে অর্থাৎ এরা কি হয়? আয়নে বিয়োজিত হয় এবং এদেরকে বলা হয় কাউন্টার আয়ন এবং এরা কিন্তু আয়নাইজেবল, অর্থাৎ আয়নে কিন্তু ভেঙে যায়। তাহলে এক্ষেত্রে কাউন্টার আয়ন কোনটা? সালফেট আয়ন। কাউন্টার আয়ন অর্থাৎ আয়োনাইজেবল রিজিয়ন। এবার যদি আমরা এই থার্ড ব্র্যাকেটের মধ্যে তাকাই তাহলে দেখতে পাবো এখানে এই যে Fe আর কপার, এরা হচ্ছে কেন্দ্রীয় ধাতব পরমাণু, অর্থাৎ এদেরকে আমি কি বলবো? কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন। এবং তোমরা দেখো এক্ষেত্রে এপির সঙ্গে 6টা CN- যুক্ত আছে এবং কপারের সঙ্গে 4টে অ্যামোনিয়া যুক্ত আছে। অর্থাৎ থার্ড ব্র্যাকেটে কেন্দ্রীয় ধাতব পরমাণুর সঙ্গে যে প্রশম অণু বা আয়ন অসমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাদেরকে কি বলা হয়? লিগ্যান্ড। অর্থাৎ এক্ষেত্রে লিগ্যান্ডকে CN- আর এক্ষেত্রে লিগ্যান্ডকে অ্যামোনিয়া, এদেরকে বলা হয় লিগ্যান্ড। এখানে দেখো আয়রনের সঙ্গে 6টা লিগ্যান্ড যুক্ত আছে আর এখানে কটা লিগ্যান্ড যুক্ত আছে? 4টে। এখানে 6টা, এখানে 4টে। তাহলে এই 4 আর 6কে বলা হবে কোঅর্ডিনেশন নাম্বার বা সংখ্যা বা সবর্গাঙ্ক সংখ্যা, নট সর্বগাঙ্ক সংখ্যা। এটা ছাত্রছাত্রীরা প্রত্যেকেই ভুল উচ্চারণ করে সর্বগাঙ্ক সংখ্যা, কিন্তু এটা অ্যাকচুয়ালি সর্বগাঙ্ক সংখ্যা নয়, সবর্গাঙ্ক সংখ্যা। তোমরা প্রত্যেকে বই ফলো করো, বই ফলো করলে দেখবে এটার স্পেলিং হচ্ছে এটা, তার মানে এটার উচ্চারণ করলে কি দাঁড়ায়? সর্বগাঙ্ক সংখ্যা। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক টার্ম। তোমরা প্রত্যেকে ভিডিও পজ করে নিয়ে একটু লিখে নাও, নোট ডাউন করে নাও। আচ্ছা, এইবার আমরা বেসিক টার্মগুলো নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। আচ্ছা, ফার্স্টে আমরা একটু জটিল যৌগের শ্রেণী বিভাগ পড়ি। জটিল যৌগের শ্রেণী বিভাগ। জটিল যৌগের শ্রেণী বিভাগ ফার্স্টে এ দিয়ে চার্জের ভিত্তিতে, অর্থাৎ
কোঅর্ডিনেশন এন্টিটির, আমরা কিছুক্ষণ আগেই দেখলাম কোঅর্ডিনেশন এন্টিটি কোনটাকে বলে। কোঅর্ডিনেশন এন্টিটির চার্জের ভিত্তিতে শ্রেণীবিভাগ। তাহলে আমরা কোঅর্ডিনেশন এন্টিটির চার্জের ভিত্তিতে জটিল যৌগকে কী করব, ভাগ করব। দেখা যাক কতগুলো ভাগে ভাগ করা যায়। 1, অ্যানায়নিক কমপ্লেক্স। 1 নম্বর হচ্ছে কি অ্যানায়নিক কমপ্লেক্স। আচ্ছা, অ্যানায়নিক কমপ্লেক্স কাদের বলবো? যে সমস্ত জটিল যৌগের স্ববর্গীয় স্তর বা কোঅর্ডিনেশন এন্টিটির চার্জ নেগেটিভ হবে তারাই হবে কি অ্যানায়নিক কমপ্লেক্স। অর্থাৎ এক্ষেত্রে কোঅর্ডিনেশন এন্টিটির চার্জ ঋণাত্মক হয়। উদাহরণ দেখো, এইটা K4FeCN6। একে যদি আয়নে ভাঙি তাহলে আমরা পাবো 4K প্লাস FeCN6 4-। তাহলে যদি তোমরা এই জটিল যৌগকে খেয়াল করো তাহলে তার কোঅর্ডিনেশন এন্টিটি কোনটা? এই থার্ড ব্র্যাকেটে থাকা অংশটা, এটাই হচ্ছে ওর কোঅর্ডিনেশন এন্টিটি। এবং কোঅর্ডিনেশন এন্টিটির চার্জ কত? নেগেটিভ। তাহলে কোঅর্ডিনেশন এন্টিটির চার্জ যেহেতু নেগেটিভ, তাই এই জটিল যৌগকে আমি কি বলবো? অ্যানায়নিক কমপ্লেক্স। তাহলে আমরা দেখলাম এই থার্ড ব্র্যাকেটের বাম দিকে যদি কিছু থাকে তাহলে সেই জটিল যৌগকে আমরা কি বলবো? অ্যানায়নিক কমপ্লেক্স। এবার জটিল যৌগের IUPAC নামকরণের সময়, হ্যাঁ, আমাদের এই চ্যাপ্টারে জটিল যৌগের IUPAC নামকরণ করতে হবে। তাই এই জটিল যৌগের IUPAC নামকরণ করতে গেলে অনেকগুলো রুল আমাদের কি করতে হয়? জানতে হয়। তাহলে তার মধ্যে কিছু কিছু রুল আমি এই পড়ানোর মাঝে মাঝে বলতে যাব এবং তোমরা প্রত্যেকেই সেটা নোট ডাউন করতে থাকবে। দেখো, IUPAC নিয়ম অনুযায়ী অ্যানায়নিক কমপ্লেক্সের ভুল হয়েছে। অ্যানায়নিক কমপ্লেক্সের নামকরণের সময় কেন্দ্রীয় ধাতব আয়নের নামের শেষে এট কথাটি বা এট শব্দটি যুক্ত করতে হবে। যেমন ধরো তোমার কেন্দ্রীয় ধাতু আসলো ক্রোমিয়াম, কেন্দ্রীয় ধাতু এর নাম কি? ক্রোমিয়াম। তাহলে অ্যানায়নিক কমপ্লেক্সের নামকরণের সময় এর সাথে কি করব? এট কথাটি যুক্ত করব, অর্থাৎ এটা দেখতে কেমন লাগবে? ক্রোমেট। তাহলে ক্রোমিয়াম থেকে হবে কি? ক্রোমেট। যদি আমার কাছে কপার থাকে তখন আমরা কিভাবে লিখব? কিউপ্রেট। যদি আমার কাছে লেড আসে তখন আমরা কি লিখব? প্লাম্বেট। যদি আমার কাছে সিলভার আসে তখন আমি এর নামটা কিভাবে লিখব? আর্জেন্টেট। যখন আমার কাছে গোল্ড আসবে তখন আমি একে কিভাবে লিখব? অরেট।
বা কোবাল্ট আসলে কি লিখব, কোবাল্টেট। অর্থাৎ দেখো অ্যানায়নিক কমপ্লেক্সের আইইউপিএসি নামকরণের সময় আমরা কি করেছি, প্রত্যেকটা নামের শেষে আমরা কি করেছি, এট কথাটি যুক্ত করেছি। যেমন ক্রোমিয়াম হয়েছে ক্রোমেট, কপার হয়েছে কিউপ্রেট, লেড হয়েছে প্লাম্বেট, এজি হয়েছে মানে সিলভার হয়েছে আর্জেন্টেট, এইউ গোল্ড হয়েছে অরেট, সিওটাকে আমরা কি নামে ডাকছি, কোবাল্টেট। অর্থাৎ এইভাবে কি করব আমরা আইইউপিএসি নামকরণের সময় এদের নামগুলোকে এইভাবে চেঞ্জ করে দেবো। আচ্ছা, এবার 2 নম্বর হচ্ছে ক্যাটায়নিক কমপ্লেক্স। ক্যাটায়নিক কমপ্লেক্স কাদের বলবো, যাদের কোঅর্ডিনেশন এন্টিটির চার্জ, যাদের ক্ষেত্রে কোঅর্ডিনেশন এন্টিটির চার্জ ধনাত্মক হয়। যেমন এক্সাম্পল CuNH3 SO4। একে যদি তোমরা আয়নে ভাঙো তাহলে দেখতে পাবে CuNH3 2+ প্লাস SO4 2-। অর্থাৎ কোঅর্ডিনেশন এন্টিটির চার্জ কত আসলো, পজিটিভ আসলো। আর কোঅর্ডিনেশন এন্টিটির চার্জ যদি পজিটিভ আসে তাহলে এটা কি ধরনের কমপ্লেক্স, এটা ক্যাটায়নিক কমপ্লেক্স। এরকম প্রচুর ক্যাটায়নিক কমপ্লেক্স আছে, যেমন এটা একটা দেখলে, বা ধরো আমি যদি লিখি CONH3 Cl3, এটাও দেখো একটা ক্যাটায়নিক কমপ্লেক্স। ক্যাটায়নিক কমপ্লেক্স আমরা কি করে চিনব, দেখো থার্ড ব্র্যাকেটের ডান দিকে যদি কোনো পরমাণু বা গ্রুপ থাকে তাহলে সেটা কি হবে, ক্যাটায়নিক কমপ্লেক্স। আর থার্ড ব্র্যাকেটের বাম দিকে যদি কোনো পরমাণু বা মূলক থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, অ্যানায়নিক কমপ্লেক্স। আরও উদাহরণ দেখো COEN3 এগুলো প্রত্যেকেই কি ক্যাটায়নিক কমপ্লেক্স। আচ্ছা, তাহলে আমাদের কি কি হলো, আমরা অ্যানায়নিক কমপ্লেক্স পড়লাম, ক্যাটায়নিক কমপ্লেক্স পড়লাম, এবার আমরা পড়ব নিউট্রাল কমপ্লেক্স বা প্রশম জটিল যৌগ, বা নিউট্রাল কমপ্লেক্স, প্রশম জটিল যৌগ বা নিউট্রাল কমপ্লেক্স। এক্ষেত্রে কোঅর্ডিনেশন এন্টিটির চার্জ কি হয়, 0 হয় বা 0 হয়। অর্থাৎ এক্ষেত্রে কোঅর্ডিনেশন এন্টিটির চার্জ কি হবে, 0 হবে বা 0 হবে। যেমন FeCO5 বা NiCO4। দেখো প্রত্যেকের ক্ষেত্রে এই থার্ড ব্র্যাকেটের উপর কোনো চার্জ আছে, থার্ড ব্র্যাকেটের উপর কিন্তু কোনো চার্জ নেই। তাহলে থার্ড ব্র্যাকেটের উপর যেহেতু কোনো চার্জ নেই তাহলে আমি বলতেই পারি এদের প্রত্যেকের ক্ষেত্রে কোঅর্ডিনেশন এন্টিটির চার্জ কি হবে, 0 হবে। তাহলে এরা হচ্ছে কি প্রশম জটিল যৌগ বা নিউট্রাল কমপ্লেক্স। এবার আইইউপিএসি নিয়ম অনুযায়ী ক্যাটায়নিক বা প্রশম জটিল যৌগের
নামকরণের সময় কেন্দ্রীয় ধাতব আয়নের নাম, তাহলে আইইউপিএসি নিয়ম অনুযায়ী ক্যাটায়নিক বা প্রশম জটিল যৌগের নামকরণের সময় কেন্দ্রীয় ধাতব আয়নের প্রচলিত নামই লেখা হয়। আয়নের প্রচলিত নাম লেখা হয়। প্রচলিত নাম বলতে যেমন যদি আমার কাছে সিআর থাকে তখন আমরা তাকে কি নামে ডাকবো? ওর প্রচলিত নাম হচ্ছে ক্রোমিয়াম। যদি আমার কাছে সিইউ থাকে তাহলে এর প্রচলিত নাম কি? কপার। যদি আমার কাছে সিলভার এজি থাকে এর প্রচলিত নাম হচ্ছে সিলভার। তেমনি এইউ এর প্রচলিত নাম হচ্ছে গোল্ড। তারপরে সিও এর প্রচলিত নাম হচ্ছে কোবাল্ট। তারপরে পিটি এর প্রচলিত নাম হচ্ছে প্লাটিনাম। তারপরে পিবি এর প্রচলিত নাম হচ্ছে লেড, এটসেট্রা। তাহলে এই গেল আমাদের কোঅর্ডিনেশন এন্টিটির চার্জের ভিত্তিতে শ্রেণীবিভাগ। তোমরা একটু নোট ডাউন করে নাও, আমি সরে যাচ্ছি। আচ্ছা, এবার আমরা আরও দুটি নতুন ধরনের জটিল যৌগ পড়ব, যেগুলো এখনও অবধি বোর্ড এক্সামে কোশ্চেন আসেনি, কিন্তু যে কোনো দিন সেই জটিল যৌগগুলোকে তুলে বোর্ড এক্সামে কোশ্চেন করতে পারে। তার মধ্যে একটা হলো হোমোলেপটিক কমপ্লেক্স। হোমোলেপটিক কমপ্লেক্স। আর আরেকটা হচ্ছে হেটেরোলেপটিক কমপ্লেক্স। ওকে, হোমোলেপটিক কমপ্লেক্স কাদের বলবো? একটা উদাহরণ দেখা যাক। Cu NH3 হোল 4 SO4। আর একটা হেটেরোলেপটিক কমপ্লেক্সের উদাহরণ কি? CO NH3 হোল 5 Cl2। যদি দুটো কমপ্লেক্সকে ভালো করে দেখো, এক্ষেত্রে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন একই প্রকারের লিগ্যান্ডের সঙ্গে যুক্ত। যদি কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন একই প্রকারের লিগ্যান্ডের সঙ্গে যুক্ত হয় তাদেরকে বলা হয় হোমোলেপটিক। আর একাধিক প্রকারের লিগ্যান্ডের সঙ্গে যদি যুক্ত হয় তাকে বলা হয় কি? হেটেরোলেপটিক। যেমন এখানে কোবাল্ট NH3 এবং Cl দুই প্রকার লিগ্যান্ডের সঙ্গে কি আছে? যুক্ত আছে। তাই এটাকে আমরা বলছি হেটেরোলেপটিক, আর এটাকে আমরা কি বলছি? হোমোলেপটিক কমপ্লেক্স। আচ্ছা, এবার দেখো আমরা পড়ব লিগ্যান্ড বা সংলগ্নক। লিগ্যান্ড কাকে বলে? লিগ্যান্ড তাদেরই বলে জটিল যৌগে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সঙ্গে যেসব প্রশম অণু বা আয়ন অসমযোজী বন্ধন গঠনের মাধ্যমে যুক্ত থাকে, অসমযোজী বন্ধন গঠনের মাধ্যমে যুক্ত থাকে তাদের লিগ্যান্ড বলে।
উদাহরণ আমরা কিছুক্ষণ আগেই করেছি, CuNH3 4SO4। এখানে কেন্দ্রীয় ধাতব আয়নকে কপার। তাহলে এই স্ববর্গীয় স্তরে কপারের সঙ্গে কে যুক্ত আছে? একটা প্রশম অণু অ্যামোনিয়া, এবং অ্যামোনিয়া এবং কপারের মধ্যে একটা অসমযোজী বন্ধন তৈরি হয়েছে। তাহলে এই অ্যামোনিয়াটাকে আমরা কি বলবো? লিগ্যান্ড। আবার ঠিক একই রকমভাবে K4FeCN6, তাহলে এর স্ববর্গীয় স্তরে কেন্দ্রীয় ধাতব আয়ন Feর সঙ্গে 6টা CN- আয়ন অসমযোজী বন্ধন গঠনের মাধ্যমে কি আছে? যুক্ত আছে। তাহলে CN- হচ্ছে কি এক্ষেত্রে? লিগ্যান্ড। এবার আমরা পড়ব লিগ্যান্ডের শ্রেণীবিভাগ। লিগ্যান্ডের শ্রেণী বিভাগ। ফার্স্ট এ দিয়ে চার্জের ভিত্তিতে শ্রেণীবিভাগ। চার্জের ভিত্তিতে শ্রেণী বিভাগ। চার্জের ভিত্তিতে লিগ্যান্ডগুলিকে 3 ভাগে ভাগ করা যায়। 1 অ্যানায়নিক লিগ্যান্ড, 2 ক্যাটায়নিক লিগ্যান্ড, আর 3 প্রশম বা নিউট্রাল লিগ্যান্ড। অ্যানায়নিক লিগ্যান্ড কাদের বলবো? যে সমস্ত লিগ্যান্ডের চার্জ নেগেটিভ হবে তাদেরকে আমরা কি বলবো? অ্যানায়নিক লিগ্যান্ড। যেমন উদাহরণ CN-, Cl-, Br-, I-, F-, OH-, CH3COO-, N2-, C2O4-, এটাকে OX বলেও চিহ্নিত করা হয়। আর GLY-। ওকে, দেখো তাহলে আমরা কি কি পেলাম? এরা প্রত্যেকেই লিগ্যান্ড, এবং প্রত্যেকটা লিগ্যান্ডের চার্জ কি? নেগেটিভ। তাই এদেরকে আমরা কি বলবো? অ্যানায়নিক লিগ্যান্ড। এবার IUPAC নিয়ম অনুযায়ী যখন অ্যানায়নিক লিগ্যান্ড থাকবে, এই অ্যানায়নিক লিগ্যান্ডের নামের শেষে আমরা যদি আইড থাকে তাহলে ইডো যোগ করব, আইড থাকলে ইটো যোগ করব, আর যদি ওক্ষেত্রে এট থাকে তাহলে আমরা তাকে বলবো এটো। যেমন এটার নাম হচ্ছে সায়ানাইড, তাহলে আইড থাকলে আমরা তাকে কি বলবো? ইডো। তাহলে এর নাম কি হবে? সায়ানিডো। যেমন এর নাম কি? ক্লোরাইড, নামের শেষে কে আছে? আইড। তাহলে আইড থাকলে আমরা তাকে কি বলবো? ইডো, অর্থাৎ ক্লোরিডো। যেমন এটা কি? ব্রোমাইড, তাহলে ব্রোমাইড থেকে হবে কি? ব্রোমিডো। যেমন এটার নাম কি বলবো? আয়োডিডো। F- কে কি বলবো? ফ্লুরিডো, কারণ ফ্লুরাইড থেকে ফ্লুরিডো। OH- কি? হাইড্রক্সাইড, তাহলে একে আমি কি বলবো? হাইড্রক্সিডো। জাস্ট আইড থাকলে আমরা কি লিখছি? ইডো। যেমন CH3COO-, এটা কি? অ্যাসিটেট, তাহলে এর নাম আমরা কি লিখব? অ্যাসিটেটো। Na2-, এটাকে আমরা কি বলি? নাইট্রাইট, তাহলে আমরা লিখব নাইট্রিটো, নাইট্রিটো। C2O4-, এটা হচ্ছে অক্সালেট আয়ন, অক্সালেট আয়নটাকে কি বলবো? অক্সালেটো।
তারপরে GLY মাইনাসটাকে বলা হয় গ্লাইসিনেট আয়ন, এটাকে আমরা বলবো গ্লাইসিনেটো। তাহলে আমরা কি শিখলাম? অ্যানায়নিক লিগ্যান্ড যখন থাকবে তার আইইউপ্যাক নেম কি হবে? আইড থাকলে মানে তার নামের শেষে যদি আইড থাকে তাহলে আমরা লিখব ইডো, নামের শেষে যদি আইট থাকে তাহলে আমরা লিখব ইটো, আর নামের শেষে যদি এট থাকে তাহলে আমরা লিখব এটো। এইভাবে এর আইইউপিএসি অনুযায়ী নামগুলো লেখা হয়। আচ্ছা, এবার আমরা 2 নম্বর কি? দু নম্বর হচ্ছে প্রশম লিগ্যান্ড। প্রশম লিগ্যান্ড কাদের বলবো? প্রশম লিগ্যান্ডের ক্ষেত্রে এদের চার্জ কি হবে? 0 বা 0। তাহলে প্রশম লিগ্যান্ডের ক্ষেত্রে চার্জ কি হবে? 0 বা 0। দেখা যাক কে কে আছে। NH3, দেখো এর চার্জ কি? 0। H2O, তারপরে EN, NH3, H2O, EN, CO, এটসেট্রা। এদের প্রত্যেকের চার্জ কি? 0 বা 0, তাই এদেরকে কি বলা হবে? প্রশম লিগ্যান্ড। এর নাম কি হবে? এর নাম হচ্ছে অ্যামিন। এর নাম কি? এর নাম হচ্ছে অ্যাকোয়া। এর নাম কি? এর নাম আইইউপিএসি অনুযায়ী ইথেন 1,2 ডাইঅ্যামিন। CO, এর নাম কি? কার্বনিল। তাহলে এরা প্রত্যেকেই কি? প্রশম লিগ্যান্ড। তাহলে আমরা কি কি শিখলাম? অ্যানায়নিক লিগ্যান্ড, প্রশম লিগ্যান্ড। এবার আমরা পড়ব ক্যাটায়নিক লিগ্যান্ড। ক্যাটায়নিক লিগ্যান্ড কাদের বলবো? যেসব লিগ্যান্ডের চার্জ পজিটিভ হয় তাদেরকে আমরা কি বলবো? ক্যাটায়নিক লিগ্যান্ড। যেমন উদাহরণ NO+, NO2+, NH2, NH3+। আইইউপিএসি নিয়ম অনুযায়ী ক্যাটায়নিক লিগ্যান্ডের নামকরণের সময় ওদের নামের শেষে ইয়াম শব্দটি কি করা হয়? যোগ করা হয়। যেমন এর ক্ষেত্রে এর নাম হবে নাইট্রোসোনিয়াম। দেখো লাস্টে ইয়াম শব্দটি যোগ হয়েছে। এর নাম নাইট্রোনিয়াম, সেই ইয়াম শব্দটি যুক্ত হয়েছে। এটা কি? হাইড্রোজেন থেকে হবে হাইড্রাজিনিয়াম, অর্থাৎ সেই ইয়াম কথাটি নামের শেষে কি হয়েছে? যুক্ত হয়েছে। তাহলে আমরা কি কি পেলাম? ক্যাটায়নিক লিগ্যান্ড, অ্যানায়নিক লিগ্যান্ড এবং প্রশম লিগ্যান্ড। এবার আমরা বি দিয়ে লিখব সেটা হচ্ছে ডেন্টিসিটির ভিত্তিতে। ডেন্টিসিটির ভিত্তিতে আমরা কি করব? লিগ্যান্ডের শ্রেণীবিভাগ করব। ডেন্টিসিটির ভিত্তিতে লিগ্যান্ডের শ্রেণীবিভাগ। এবার প্রশ্ন হচ্ছে ডেন্টিসিটি কি? ডেন্টিসিটি হলো কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সঙ্গে যুক্ত হওয়ার জন্য লিগ্যান্ড যে কটি দাতা পরমাণু ব্যবহার করে সেটাই হচ্ছে ওর ডেন্টিসিটি। যদি লিগ্যান্ড তার দুটো দাতা পরমাণু ব্যবহার করে তাহলে তার ডেন্টিসিটি 2,
যদি একটি দাতা পরমাণু ব্যবহার করে তাহলে তার ডেন্সিটি 1, যদি 5টা দাতা পরমাণু ব্যবহার করে কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তাহলে তার ডেন্সিটি কত? 5। যেমন Cn মাইনাস, এক্ষেত্রে কার্বন কি করছে? সেন্ট্রাল মেটাল আয়নের সঙ্গে কি আছে? যুক্ত আছে। তাহলে এই Cn মাইনাস আয়নের শুধুমাত্র কার্বন পরমাণু এক্ষেত্রে ধাতব আয়নের সঙ্গে কি আছে? যুক্ত আছে। তার মানে ডেন্সিটি কত হবে? 1। আচ্ছা, ধরো যদি এরকম থাকে CH2NH2 CH2NH2M, দেখো এই লিগ্যান্ডের এটার নাম হচ্ছে ইথেন 1,2 ডাইঅ্যামিন বা ইথিলিন ডাইঅ্যামিন। এখানে দেখো একই সাথে লিগ্যান্ড তার দুটো দাতা পরমাণু ব্যবহার করছে কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তাহলে এক্ষেত্রে ডেন্সিটি কত হবে? 2। আচ্ছা, এই হলো আমার ডেন্সিটি। তাহলে এই ডেন্সিটির ভিত্তিতে আমরা কি করব? লিগ্যান্ডের শ্রেণীবিভাগ করব। তাহলে ডেন্সিটির ভিত্তিতে প্রথম যে ভাগটা পাওয়া যায় সেটা হচ্ছে মোনোডেন্টেড লিগ্যান্ড। এক্ষেত্রে লিগ্যান্ড তার একটাই দাতা পরমাণু ব্যবহার করে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সাথে যুক্ত হওয়ার জন্য। তাহলে যেহেতু একটাই দাতা পরমাণু ব্যবহার করছে তাই ওর ডেন্সিটি কত? 1, এবং একে আমরা কি নামে ডাকছি? মোনোডেন্টেড লিগ্যান্ড বলছি। তাহলে এর ডেন্সিটি কত? 1, অর্থাৎ এ একটাই মাত্র দাতা পরমাণু ব্যবহার করে। উদাহরণগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে উদাহরণ কি? যেমন কিছুক্ষণ আগে দেখালাম Cn মাইনাস, NO2 মাইনাস, তারপরে CH3 C ডবল ও মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস, NH3 H2O CO NO প্লাস, NH2 NH3 প্লাস, এটসেট্রা। এরা প্রত্যেকেই কি করে? শুধুমাত্র একটাই দাতা পরমাণু ব্যবহার করে কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তাই এরা কি ধরনের লিগ্যান্ড? এরা মোনোডেন্টেড লিগ্যান্ড। তাহলে আমরা 1 নম্বর পেলাম, মোনোডেন্টেড লিগ্যান্ড। আচ্ছা আচ্ছা এবার আমরা পড়ব 2 নম্বর, বাইডেন্টেড লিগ্যান্ড। বাইডেন্টেড লিগ্যান্ড কাদের বলে? যে সমস্ত লিগ্যান্ড একই সাথে তার দুটো দাতা পরমাণু ব্যবহার করে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অর্থাৎ এই ধরনের লিগ্যান্ডগুলি অ্যাট এ টাইম দুটো দাতা পরমাণু কি করে? ব্যবহার করে কেন্দ্রীয় ধাতব আয়ন বা পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য। উদাহরণ যেমন ইএন, এর নাম কি? ইথেন 1,2 ডাইঅ্যামিন। দেখতে কেমন স্ট্রাকচার? কিছুক্ষণ আগেই এঁকে দেখিয়েছি। এটা হচ্ছে ইথেন 1,2 ডাইঅ্যামিন। তাহলে দেখো এই লিগ্যান্ডের দুটো দাতা পরমাণু অ্যাট এ টাইম কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে কি আছে? যুক্ত থাকছে। তাই এদেরকে কি বলা হয়? বাইডেন্টেড লিগ্যান্ড। আরও আছে, তারপরে ধরো C2O4 মাইনাস, অক্সালেটো আয়ন। এটা দেখতে কেমন? এটা দেখতে ঠিক এরকম, C+O মাইনাস, C+O মাইনাস M। দেখো ওরা দুটো অক্সিজেন পরমাণু ব্যবহার করেছে একই সাথে ধাতব আয়নের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তাহলে যেহেতু দুটো দাতা পরমাণু ব্যবহার করেছে তাই এর ডেন্সিটি কত? 2, এবং এরা কি? বাইডেন্টেড লিগ্যান্ড। আরও আছে GLY মাইনাস, এর নাম কি?
গ্লাইসিনেটো, কিছুক্ষণ আগেই আমি লিখিয়েছি গ্লাইসিনেটো। দেখতে কেমন? দেখো এ অক্সিজেন এবং নাইট্রোজেন। আচ্ছা একটু ভালো করে আঁকি এটাকে। দেখো এই নাইট্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণু দুটো দাতা পরমাণুর মাধ্যমে কি আছে? যুক্ত আছে। তাহলে এটাও কি বাইডেন্টেড লিগ্যান্ড। আরও আছে ডিএমজি মাইনাস, এর নাম ডাইমিথাইল গ্লাইঅক্সিমেটো। তাহলে আমরা কি দেখলাম? ডিএমজি মাইনাস ডাইমিথাইল গ্লাইঅক্সিমেটো। এটা দেখতে কেমন? দেখে নাও, CH3 C ডবল বন্ড NOH C CH3 ডবল বন্ড NO মাইনাস। এক্ষেত্রে এটা কীভাবে যুক্ত থাকে? এই নাইট্রোজেনের মাধ্যমে আর এই অক্সিজেনের মাধ্যমে। অর্থাৎ এক্ষেত্রে নাইট্রোজেন এবং অক্সিজেন দুটো দাতা পরমাণু ব্যবহার করেছে কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তাই এরাও কি বাইডেন্টেড লিগ্যান্ড। আচ্ছা, এবার আমরা 3 নম্বর পড়ব। এবার আমরা পড়ব 3 নম্বর, ট্রাইডেন্টেড লিগ্যান্ড। ট্রাইডেন্টেড লিগ্যান্ড। ট্রাইডেন্টেড লিগ্যান্ড কাদের বলবো? যে সমস্ত লিগ্যান্ড একই সাথে তার 3টে দাতা পরমাণু ব্যবহার করেছে কেন্দ্রীয় ধাতব আয়ন বা পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যেহেতু এর 3টে দাতা পরমাণু ব্যবহার করেছে, তাই এর ডেন্টিসিটি কত হবে? এর ডেন্টিসিটি হবে =3। তাই এদেরকে নাম কি দেওয়া হয়েছে? ট্রাইডেন্টেড লিগ্যান্ড। এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে ডাইন। পুরো নাম কি? ডাইইথিলিন ট্রাইঅ্যামিন। তাহলে এর নাম কি হলো? ডাইইথিলিন ট্রাইঅ্যামিন। কটা ইথিলিন গ্রুপ আছে? দুটো ইথিলিন গ্রুপ আছে। দেখো আমি লিখছি CH2 বন্ড CH2 CH2 বন্ড CH2, দুটো ইথিলিন। কটা অ্যামিন আছে? 3টে অ্যামিন আছে। এই একটা অ্যামিন, এই একটা অ্যামিন, আর মাঝখানে একটা অ্যামিন NH। তাহলে কটা দাতা পরমাণু হলো? এই একটা নাইট্রোজেন, এই একটা নাইট্রোজেন, এই একটা নাইট্রোজেন। 3টে দাতা পরমাণু কিন্তু ব্যবহার করলো সেন্ট্রাল মেটালের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তাই এটাকে কি বলা হচ্ছে? ট্রাইডেন্টেড লিগ্যান্ড। আচ্ছা, ট্রাইডেন্টেড হলো। এবার আমরা চলে যাই একটু এখানে করে টেট্রাডেন্টেড লিগ্যান্ড। টেট্রাডেন্টেড লিগ্যান্ড। টেট্রাডেন্টেড লিগ্যান্ড আমি কাদের বলবো? যে সমস্ত লিগ্যান্ড অ্যাট এ টাইম বা একই সাথে 4টে দাতা পরমাণু ব্যবহার করেছে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, তাদেরকে কি বলা হয়? টেট্রাডেন্টেড লিগ্যান্ড। এক্সাম্পল হচ্ছে ট্রাইন। এর পুরো নাম ট্রাইইথিলিন টেট্রামিন। তার মানে এর ভিতর কতগুলো ইথিলিন আছে? 3টে ইথিলিন গ্রুপ আছে। ট্রাইইথিলিন তার মানে CH2 বন্ড CH2 CH2 বন্ড CH2
CH2 বন্ড CH2, তাহলে কটা ইথিলিন গ্রুপ পেলাম? এই একটা, এই একটা আর এই একটা। কটা অ্যামিন আছে? টেট্রা অ্যামিন, মানে 4টে অ্যামিন। এই একটা অ্যামিন, এই একটা অ্যামিন, এই একটা অ্যামিন, এই একটা অ্যামিন। তাহলে টোটাল কটা দাতা পরমাণু ইউজ করছে? দেখো, এই একটা দাতা পরমাণু ইউজ করছে, এই একটা দাতা পরমাণু ইউজ করছে, এই একটা দাতা পরমাণু, এই একটা দাতা পরমাণু, 1 2 3 4, 4টে দাতা পরমাণু ব্যবহার করছে। তাই এদেরকে কি বলা হয়? টেট্রাডেন্টেড লিগ্যান্ড। আচ্ছা, আমি সরে যাচ্ছি, তোমরা ভিডিও পজ করে নোট ডাউন করে নাও। আচ্ছা, 4। এবার হচ্ছে 5, পেন্টাডেন্টেড লিগ্যান্ড। পেন্টাডেন্টেড লিগ্যান্ড মানে এর ডেন্টিসিটি কত হবে? 5। এর ডেন্টিসিটি কত হবে? 5। অর্থাৎ ও একই সাথে 5টা দাতা পরমাণু ব্যবহার করছে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তাই এর ডেন্টিসিটি কত? 5। তাই একে বলা হচ্ছে পেন্টাডেন্টেড লিগ্যান্ড। যেমন এক্সাম্পল, EDTA 3- এর পুরো নাম কি? ইথিলিন ডাইঅ্যামিন ট্রাইঅ্যাসিটেটো। এর নাম কি? ইথিলিন ডাইঅ্যামিন ট্রাইঅ্যাসিটেটো। অর্থাৎ একটা ইথিলিন গ্রুপ আছে, CH2 বন্ড CH2, ডাইঅ্যামিন মানে দুটো অ্যামিন গ্রুপ আছে, এই একটা নাইট্রোজেন, এই একটা নাইট্রোজেন। কটা অ্যাসিটেটো আছে? 3টে অ্যাসিটেটো আছে, অর্থাৎ CH2 C+- একটা অ্যাসিটেটো, CH2 C+- দুটো অ্যাসিটেটো, CH2 C+- 3টে অ্যাসিটেটো, আর এখানে একটা হাইড্রোজেন যুক্ত আছে। তাহলে এর কটা দাতা পরমাণু হলো? এই 1 নম্বর একটা দাতা পরমাণু, এই একটা দাতা পরমাণু, এই একটা দাতা পরমাণু, এই একটা দাতা পরমাণু, এই একটা দাতা পরমাণু, অর্থাৎ টোটাল 5খানা। 1 2 3 4 5, টোটাল 5খানা দাতা পরমাণু আছে। এবং এই 5খানা দাতা পরমাণু ও একই সাথে ব্যবহার করে ধাতব আয়নের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তাই এদেরকে কি বলা হয়? পেন্টাডেন্টেড লিগ্যান্ড। বা ডেন্টিসিটি কত? 5। এখানে দেখো আমি লিখেছি EDTA 3-, 3টে মাইনাস কোথায় আছে? এই একটা মাইনাস, এই একটা মাইনাস, এই একটা মাইনাস, 3-। আচ্ছা, এবার আমরা পড়ব আচ্ছা 6 নম্বর, হেক্সাডেন্টেড লিগ্যান্ড। হেক্সাডেন্টেড লিগ্যান্ড মানে এর ডেন্টিসিটি 6। এর ডেন্টিসিটি কত? 6। মানে একই সাথে ও 6টা দাতা পরমাণু ব্যবহার করছে কেন্দ্রীয় ধাতব আয়ন বা পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য। উদাহরণ, EDTA 4-, এর নাম কি? ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটেটো। তাহলে এর নাম কি? ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটেটো। ইথিলিন বলতে এই CH2, ডাইঅ্যামিন মানে তার দুটো অ্যামিন মানে দুটো নাইট্রোজেন, টেট্রাঅ্যাসিটেটো মানে এখানে 4খানা অ্যাসিটেটো গ্রুপ থাকবে, এই একটা, দুটো, তিনটে, আর এই একটা, 4টে। তাহলে এর নাম কি? ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটেটো। দেখো কটা দাতা পরমাণু? এই একটা,
দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তাই এর ডেন্টিসিটি কত 6। এবং লেখা আছে EDTA 4 মাইনাস, অর্থাৎ এই একটা মাইনাস, এই একটা মাইনাস, এই একটা মাইনাস, এই একটা মাইনাস। তাহলে এই গেল আমার ডেন্টিসিটির ভিত্তিতে লিগ্যান্ডের শ্রেণীবিভাগ। তার মানে ডেন্টিসিটির ভিত্তিতে লিগ্যান্ডকে 6 ভাগে ভাগ করা যায়: মোনোডেন্টেড, বাইডেন্টেড, ট্রাইডেন্টেড, টেট্রাডেন্টেড, পেন্টাডেন্টেড এবং হেক্সাডেন্টেড লিগ্যান্ড। এছাড়াও আরও 2 প্রকারের লিগ্যান্ড আমাদের পড়তে হবে বা জানতে হবে। আচ্ছা, এবার আমরা পড়ব দুটো ইম্পর্টেন্ট টাইপস অফ লিগ্যান্ডস, যার একটা নাম অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু অনেকবারই এসছে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড কাদের বলে? যেসব লিগ্যান্ডের একের অধিক দাতা পরমাণু আছে কিন্তু জটিল যৌগ গঠনের সময় শুধুমাত্র তাদের একটি দাতা পরমাণু ব্যবহার করে, এদেরকে কি বলা হয়? অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। তাহলে লিখছি, যেসব লিগ্যান্ডের একাধিক দাতা পরমাণু থাকা সত্ত্বেও জটিল যৌগ গঠনের সময় কেবলমাত্র একটি দাতা পরমাণু ব্যবহার করে, বা একটি দাতা পরমাণুর মাধ্যমে যুক্ত থাকে, একটি দাতা পরমাণুর মাধ্যমে কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে যুক্ত থাকে, তাদের অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড বলে। তাহলে একটু উদাহরণ দেখা যাক। উদাহরণ না পড়লে কিন্তু জিনিসটা ক্লিয়ার হবে না। যেমন CN-, এটা হচ্ছে সায়ানাইড আয়ন। এর দুটো দাতা পরমাণু আছে, কার্বন প্রান্ত থেকেও যুক্ত হতে পারে, নাইট্রোজেন প্রান্ত থেকেও যুক্ত হতে পারে। তাহলে বাইডেন্টের সঙ্গে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ডের তফাৎ কোথায়? বাইডেন্টেড লিগ্যান্ড হলে একই সাথে ওরা দুটো দাতা পরমাণুর সাহায্যে কি থাকতো? যুক্ত থাকতো। কিন্তু অ্যাম্বিডেন্ট লিগ্যান্ডে দুটো দাতা পরমাণু ওরা আছে, থাকতেই পারে, কিন্তু জটিল যৌগ গঠনের সময় ওই দুটো দাতা পরমাণুর মধ্যে যে কোনো একটি দাতা পরমাণু ও কিন্তু ব্যবহার করবে। দুটো দাতা পরমাণু একই সঙ্গে ব্যবহার করতে দুটো দাতা পরমাণু একই সঙ্গে ব্যবহার করবে না। দুটো দাতা পরমাণু যদি একই সঙ্গে ব্যবহার করে তাহলে তারা বাইডেন্টেড, আর দুটো দাতা পরমাণুর মধ্যে যে কোনো একটি যদি ব্যবহার করে তারা হচ্ছে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। যেমন CN-, এর দুটো দাতা পরমাণু আছে, একটা হচ্ছে কার্বন, একটা হচ্ছে নাইট্রোজেন, কিন্তু যখন জটিল যৌগ গঠন করে তখন হয় ও কার্বনের সাথে যুক্ত থাকে, কার্বনের মাধ্যমে যুক্ত থাকে, অথবা নাইট্রোজেনের মাধ্যমে যুক্ত থাকে। যদিও যখন ও কার্বনের মাধ্যমে যুক্ত থাকে তখন এটাকে আমরা বলি সায়ানাইড, আর যখনও নাইট্রোজেনের মাধ্যমে যুক্ত থাকে তখন আমরা বলি আইসোসায়ানাইড। আরও অনেক এরকম উদাহরণ আছে, যেমন SCN- বা NCS- এই সালফার প্রান্ত দিয়েও যুক্ত থাকতে পারে, আবার নাইট্রোজেন প্রান্ত দিয়েও কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে যুক্ত থাকতে পারে। যখন সালফার প্রান্ত দিয়ে যুক্ত থাকবে তখন আমরা একে বলবো থায়োসায়ানেটো, আর যখন নাইট্রোজেন প্রান্ত থেকে যুক্ত থাকবে তখন আমরা বলবো
সায়ানিটো। আরও আছে যেমন NO2 মাইনাস এবং ONO মাইনাস, দুটোই কিন্তু একই জিনিস। যখন ও নাইট্রোজেন প্রান্ত দিয়ে যুক্ত থাকবে তখন এর আমি নাম লিখব নাইট্রিটো N, যখন অক্সিজেন প্রান্ত দিয়ে যুক্ত থাকবে তখন এর নাম আমি বলবো নাইট্রিটো O। এই হচ্ছে আমাদের অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। আচ্ছা, অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড হয়ে গেল। এবার আর একটা স্পেশাল টাইপ অফ লিগ্যান্ড পড়বো, যেটা এর থেকেও মানে কি বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এবার আমরা সেটা পড়ি। আচ্ছা, এবার আমরা পড়ব চিলেটিং লিগ্যান্ড। চিলেটিং লিগ্যান্ড ও চিলেট যৌগ। চিলেটিং লিগ্যান্ড কাকে বলে? এরা এক ধরনের বাইডেন্টেড বা পলিডেন্টেড লিগ্যান্ড, যারা জটিল যৌগ গঠনের সময় কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে 2 বা ততোধিক দাতা পরমাণুর মাধ্যমে যুক্ত হয়ে 5 মেম্বার্ড অর 6 মেম্বার্ড বলয়াকার শৃঙ্খল গঠন করতে পারবে। তাহলে এই ধরনের লিগ্যান্ডগুলোকে কি বলা হয়? চিলেটিং লিগ্যান্ড। আর এইভাবে উৎপন্ন যৌগকে কি বলা হয়? চিলেট যৌগ। আর এই ঘটনাটাকে বলা হয় কি? চিলেশন। এবং চিলেশনের প্রভাবে এই চিলেট যৌগগুলো কি হয়? অত্যন্ত সুস্থিত হয়। তাহলে কি বললাম? চিলেটিং লিগ্যান্ড কাদের বলবো? চিলেটিং লিগ্যান্ড হচ্ছে বাইডেন্টেড বা পলিডেন্টেড লিগ্যান্ড। বাইডেন্টেড বা পলিডেন্টেড লিগ্যান্ড যারা তাদের 2 বা ততোধিক দাতা পরমাণু সাহায্যে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সঙ্গে যুক্ত হয়ে বলয়াকার শৃঙ্খল গঠন করে। ওকে, তাহলে চিলেটিং লিগ্যান্ড কারা? এরা এক ধরনের বাইডেন্টেড বা পলিডেন্টেড লিগ্যান্ড, যারা কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে যুক্ত হয়ে রিং ফর্মেশন করবে। সোজা কথায় 5 মেম্বার্ড এবং 6 মেম্বার্ড রিং ফর্মেশন করবে। আর যখনই 5 মেম্বার্ড আর 6 মেম্বার্ড রিং ফর্মেশন হবে তখনই এই যৌগগুলির স্থায়িত্ব কী হয়ে যাবে? বহুগুণ বেড়ে যাবে। তাই চিলেট যৌগগুলি অন্যান্য জটিল যৌগগুলির থেকে মোর স্টেবল হয় বা অধিক সুস্থিত হয়। তাহলে দেখা যাক কীরকমভাবে রিং ফর্মেশন করবে।
যেমন ইএন CH2 NH2 M এটা বা C++- M, অর্থাৎ দেখো এরা একটা রিং ফর্মেশন করেছে। এদের দুটো দাতা পরমাণু ব্যবহার করে এরা কি করেছে, রিং ফর্মেশন করেছে। কত রিং হয়েছে, 1 2 3 4 5, 5 মেম্বার রিং তৈরি করেছে। এখানেও দেখো 1 2 3 1 2 3 4 5 6, সরি একটু ভুল বলা হয়ে গেল, -M, অর্থাৎ 1 2 3 4 5, এখানেও দেখো 5 মেম্বার রিং কি করেছে, ওরা তৈরি করেছে। এইবার আমরা পড়ব চিলেটিং লিগ্যান্ডের উদাহরণ। দুটো উদাহরণ তো দিলাম, এই EN আর C2O4 আরও আছে উদাহরণ, দেখো C2O4 EN, তারপরে EDTA4- বা EDTA3-, আরও আছে DMG-, ACAC-, এটার নাম হচ্ছে অ্যাসিটাইল অ্যাসিটেটো। এরা প্রত্যেকেই কি চিলেটিং লিগ্যান্ড। আর কোনো জটিল যৌগে যদি চিলেটিং লিগ্যান্ড থাকে তাদের স্টেবিলিটি কি হয়, বহুগুণ বৃদ্ধি পায়। আচ্ছা, একটু চিলেট যৌগ দেখি কীরকম দেখতে। দেখো চিলেট যৌগ উদাহরণ CuEN2+ বা NiDMG। আচ্ছা, একটাই দেখি আমরা, পরে আর একটা দেখব। বা আরও আছে ধরো Fe(C2O4)3-. আচ্ছা, দেখো এতে স্ট্রাকচার দেখতে কেমন হবে। এই হচ্ছে Cu আর এই হচ্ছে আমার EN CH2NH2 CH2NH2 CH2 CH2 NH2। এই দাতা পরমাণুর মাধ্যমে যুক্ত থাকলো, এদিকে নাইট্রোজেনের সঙ্গে যুক্ত থাকলো, এদিকে নাইট্রোজেনের সঙ্গে যুক্ত থাকলো 2+। এটা হচ্ছে আমাদের একটা চিলেট যৌগ। এইটার গঠন হচ্ছে এই যে, এটার গঠন এইটা, তাহলে এটা একটা চিলেট যৌগ। দেখো কি সুন্দর একটা রিং ফর্মেশন করেছে। তার মানে চিলেট লিগ্যান্ড মানেই সে কি করবে, ধাতব আয়নের সঙ্গে যুক্ত হয়ে রিং ফর্মেশন করবে। দেখো 1 2 3 4 5, এদিকে 5 মেম্বার রিং তৈরি করেছে, 1 2 3 4 5, এদিকে ওরা কি করেছে, 5 মেম্বার রিং তৈরি করেছে। তাহলে এই হলো আমাদের চিলেটিং লিগ্যান্ড এবং চিলেট যৌগ। এখান থেকে একটা MCQ আসে, সেটা কম্পারেটিভ এক্সামেও আসে এবং বোর্ড এক্সামেও আসে। সেখানে কি করবে, তোমাকে 4টে জটিল যৌগ তুলে দেবে, তার মধ্যে একটা জটিল যৌগে চিলেটিং লিগ্যান্ড থাকবে এবং বলবে এই 4টের মধ্যে কোন জটিল যৌগটি মোর স্টেবল বা অধিক সুস্থিত। তোমরা দেখবে যে জটিল যৌগে চিলেটিং লিগ্যান্ড থাকবে তারা কি হবে, অত্যন্ত সুস্থিত বা মোর স্টেবল হবে। আচ্ছা, আজ এইটুকুনি থাক। পরের বার নেক্সট টপিক্সের ভিডিও, এই চ্যাপ্টারের নেক্সট টপিকের ভিডিও আসবে। আর তোমরা পড়াশোনা করো, সামনেই তো পুজোর ছুটি শেষ হলেই টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। আর আমাদের বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে।